আসসালামু আলাইকুম। অন্যের সামনে শো অফের নেশা একজন মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় এটা আজকের কাহিনী দেখলেই জানতে পারবেন। অজয় দীক্ষিত নামের একজন স্কুল টিচার, যার কাছে নিজের ইমেজটাই সব। সে নিজের ইমেজ বজায় রাখার জন্য যে কোনো পর্যায়ে নামতে পারে। তার স্ত্রী নিশা দীক্ষিত শিক্ষিত, মার্জিত, ভদ্র, উচ্চলম্বা, সুন্দরী, কোনো কিছুতে তার কোনো কমতি নেই, যেগুলো দেখে তার উপর ফিদা হয় অজয়। কিন্তু বিয়ের দিনই অজয়ের সামনে খোলাসা হয় বড় একটি রহস্যের। নিশার একটি সমস্যা ছিল, যেটা অজয় কিছুতেই মেনে নিতে পারে না, কারণ এটি তার ইমেজে ইফেক্ট ফেলবে। আর এই কারণেই বিয়ের দীর্ঘদিন পর পর্যন্ত তাদের মধ্যে কোনো রকম সম্পর্কই ছিল না। এমনকি অজয় তাকে ঘর থেকে পর্যন্ত বের হতে দিত না, যদি কেউ তার এই সমস্যার কথা জেনে যায় এই ভয়ে। কি ছিল তার এই সমস্যা জানবো গল্পের সাথে সাথে। তো গল্পটি শুরু হয় আজ্জু ভাইয়ের সাথে, যার পুরো নাম অজয় দীক্ষিত, যার কাছে তার সম্মানের মূল্য অনেক বেশি। আজ্জু ভাইয়ের ভাষায় বলতে গেলে সে পনিরের মধ্যে থাকা সেই ধনিয়া, যার থাকায় বা না থাকায় কারোর কিছু যায় আসে না, কিন্তু সে নিজের চেষ্টায় নিজের পরিচয় এমন তৈরি করেছে যে পুরো লখনউ শহরে সবাই তাকে নিয়ে কথা বলে, তাকে সবাই ভালোবাসে এবং সম্মানের চোখে দেখে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আজ্জু ভাইয়ের ওপর সবাই ইমপ্রেস, সে নিজেই ডিপ্রেসড। আজ্জু ভাই লখনউ শহরে মিথ্যা কথা বলে বলেই তার সম্মানের জায়গা তৈরি করেছিল। সে সবাইকে তার সেই সফলতার কাহিনী শোনায় যেটা বাস্তব জীবনে সে কখনোই পায়নি। সে সবাইকে বলে বেড়ায় যে কিভাবে আর্মি, নাসা এবং কালেক্টরের মতো চাকরিকে প্রত্যাখ্যান করে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিয়েছে। তার এই গল্প লখনউ শহরে সবার মুখে মুখে, কিন্তু বাস্তব জীবনে সে একজন আনসাকসেসফুল এবং বাবা মার খোঁটা শুনতে শুনতে দিন পার করা যুবক, যে কিনা নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো জ্ঞান ছাড়াই হিস্টোরি টিচার হিসাবে চাকরি করছে। ইতিহাসের ব্যাপারে তার কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও এই শিক্ষকতাকেই তাকে বেছে নিতে হয়েছে। তার একমাত্র কারণ হলো সে অন্য কোথাও চাকরি পায়নি। সে মূলত তার বন্ধুদের দেখে হিংসা করে, আর সে নিজে একজন লুজার, যে কিনা মিথ্যা কথা দ্বারা দুনিয়ার সবার সামনে তার একটি মিস্টার পারফেক্ট লুক তৈরি করেছে। এখন আজ্জু ভাইয়ের নিজের জ্ঞান সীমিত হলেও সে সবাইকে জ্ঞান দিয়ে বেড়ায়। প্রথমেই আমরা আজ্জু ভাইকে তার ক্লাসে দেখতে পাই, কিন্তু বাচ্চাদেরকে পড়াতে নয়, সে তো এখানে সময় কাটাতে এসেছিল। বাচ্চাদের মধ্য থেকে কেউ কেউ বোর্ডে লিখছিল, কেউ বা দরজার কাছে পাহারা দিচ্ছিল, যাতে করে কোনো টিচার না চলে আসে। এই ক্লাসে আজ্জু ভাইয়ের পাপন নামের একজন স্টুডেন্ট ছিল, যে কিনা তার কাছে অনেক প্রিয়। এদিকে ওই একই স্কুলে পান্ডে নামের একজন টিচার ছিল, যে কিনা সব সময় আজ্জু ভাইয়ের পিছে লেগে থাকতো। সে এখানে লুকিয়ে লুকিয়ে আজ্জু ভাইয়ের ছবি তোলে এবং সেটা নিয়ে সরাসরি চলে যায় প্রিন্সিপালের কাছে। সে প্রিন্সিপালকে ছবিটি দেখায়, কিন্তু প্রিন্সিপালের বিশ্বাসই হচ্ছিল না যে আজ্জু ভাইয়ের মতো মানুষ এমনটা করতে পারে, কারণ সে আজ্জু ভাইকে অনেক বিশ্বাস এবং সম্মান করত। তাই সে পান্ডে স্যারকে বলে সে মিথ্যা বলছে, কিন্তু পান্ডে স্যার আজ্জু ভাই সম্পর্কে সবকিছু জানতো। তাই সে প্রিন্সিপালকে বোঝানোর চেষ্টা করে যে আজ্জু ভাইয়ের স্টুডেন্টের পড়ালেখা নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই, সে তো এখানে শুধু শুধু বসে বসে সময় কাটায়। এরপরও যখন প্রিন্সিপাল বিশ্বাস করছিল না, তখন সে প্রিন্সিপালকে নিয়ে আজ্জু ভাইয়ের ক্লাসের দিকে যেতে শুরু করে, তাকে হাতে নাতে প্রমাণ দেওয়ার জন্য। তখনই দরজায় দাঁড়িয়ে থাকা স্টুডেন্টটি আজ্জু ভাইকে জানায় প্রিন্সিপাল সেখানে আসছে। সাথে সাথে সব স্টুডেন্টরা নিজের জায়গায় বসে পড়ে এবং আজ্জু ভাই তাদেরকে পড়ানোর নাটক করতে শুরু করে। সে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রিলেটেড একটি প্রশ্ন বোর্ডে লেখে এবং এই সম্পর্কে স্টুডেন্টকে জিজ্ঞাসা করে। সৌভাগ্যবশত ওই স্টুডেন্টটি এই প্রশ্নের উত্তর জানত, আর সে এটা সঠিক উত্তর দিয়েও দেয়, যা দেখে আজ্জু ভাইয়ের প্রতি প্রিন্সিপালের বিশ্বাস আরো বেশি বেড়ে যায়, কারণ সে তার কাজ সততার সাথে করছিল। এই ঘটনার ফলে সে পান্ডের উপর ভীষণ রেগে যায়, তাই সে সবার সামনে পান্ডেকে মিথ্যাবাদী বলে এবং সেখান থেকে চলে যেতে বলে। এখন সারাদিন কোনোভাবে কাটানোর পর রাতের বেলা আমরা আজ্জু ভাইকে একটি মদের দোকানে দেখতে পাই, যেখানে সে তার একমাত্র কাছের বন্ধু বিপনের সাথে বসে মদ খাচ্ছিল। আজ্জু ভাই তার বন্ধুকে বলে যে তার সব বন্ধুরা কোনো না কোনো বড় কাজ করছে, কিন্তু আজ্জু ভাইয়ের এত যোগ্যতা নেই। তাই তো এই মিথ্যা কথাগুলো বলে মানুষের মনে জায়গা করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এজন্যই মূলত সেই সম্মানের জায়গাটা হারাতে চায় না,
কারণ এটার জন্য সে কিছু না করেও সবার কাছে অনেক সম্মানের জায়গা করে নিয়েছে। সে তার বন্ধুকে বলে যে তার চাকরিটা এমন যে তার সেখানে যেতে মন চায় না, আর ঘর এমন যেখানে তার যেতে ইচ্ছা করে না। কারণ হিসাবে সে জানায় তার বাবা সব সময় তাকে খোঁটা দিত, কথায় কথায় তাকে উল্টোপাল্টা কথা শোনাতো। তবে এছাড়াও আরো একটি কারণ আছে যা আমরা একটু পরেই জানতে পারবো। এখন ওই রাতে আজ্জু ভাই যখন বাড়িতে ফেরে তখন তার বাবা তাকে ক্রেডিট কার্ডের বিল ধরিয়ে দেয়, যা অনেক বেশি ছিল। মূলত আজ্জু ভাই তার ইমেজ রক্ষা করার জন্য অনেক ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করত এবং সেগুলো কিনতে গিয়েই তার বিল এত বেশি হয়ে গিয়েছিল, যে ব্যাপারটা নিয়ে আজ্জু ভাইয়ের বাবা একটুও খুশি ছিল না। সে মূলত আজ্জু ভাইকে খুব একটা টাকা পয়সা দিত না, কেননা সে জানতো আজ্জু ভাই তার নিজের মিথ্যা ইমেজ তৈরি করার জন্য প্রতি মাসে অনেক টাকা খরচ করে। এখানে বাবার সাথে কথা কাটাকাটি হওয়ার পর আজ্জু ভাই যায় তার নিজের রুমে, যেখানে আমরা একজন মেয়েকে আজ্জু ভাইয়ের বিছানায় শুয়ে থাকতে দেখতে পাই। মেয়েটির নাম ছিল নিসা, সে আজ্জু ভাইয়ের স্ত্রী। এখানেই আমরা প্রথমবার জানতে পারি আজ্জু ভাই বিবাহিত। তবে এখানে সে নিসার সাথে যেমন ব্যবহার করে তা দেখে মোটেও মনে হচ্ছিল না যে সে এই বিয়েতে খুশি। সে নিসাকে নিজে থেকে ডাকে না, বরং তার ঘুম ভাঙানোর জন্য সে নিজের হাতে একটি গ্লাস নিয়ে তা মাটিতে ফেলে দেয়, যার শব্দে নিসার ঘুম ভেঙে যায়। আর এরপর সে নিসাকে জানায় আজ মঙ্গলবার, তাই বিছানায় শোয়ার দিন আজ্জু ভাইয়ের। যা শোনা মাত্রই নিসা বিছানা থেকে নেমে যায় এবং আজ্জু ভাই বিছানায় শুয়ে পড়ে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আজ্জু ভাই এবং নিসার মধ্যে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। আর নিসাই মূলত আরেকটি কারণ ছিল যে কারণে আজ্জু ভাই বাড়িতে ফিরতে চাইতো না। কিন্তু ঠিক কি কারণে সে নিসাকে এতটা ঘৃণা করত? তাকে কি জোর করে নিসার সাথে বিয়ে দেওয়া হয়েছিল? না, সে নিজের ইচ্ছাতেই নিসাকে বিয়ে করেছিল। তবে কেন সে তাকে ঘৃণা করতো এই ব্যাপারটা জানতে হলে আমাদের যেতে হবে অতীতে। অতীতে নিসা একজন স্বাধীনচেতা মেয়ে ছিল। সে খুবই বুদ্ধিমতী এবং হাসি খুশি মেয়ে ছিল। নিসা নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখত। সে চাইতো তার জীবন অনেক সুন্দর হবে, সে একটা সুন্দর চাকরি করবে এবং নিজের জীবন নিজের মতো করে গুছিয়ে নিবে। তার কোনো বয়ফ্রেন্ডও ছিল না, কিন্তু তাতে তার কোনো কষ্ট ছিল না, কারণ সে চিন্তা করত যে তার যে লাইফ পার্টনার হবে সে অনেক ভালো মানুষ হবে এবং তাকে তার স্বপ্নগুলো পূরণে সাহায্য করবে। এরপর একদিন হঠাৎই নিসার জন্য আজ্জু এর বাসা থেকে সম্বন্ধ আসে। আজ্জু ভাইয়ের ইমেজ মানুষের সামনে যেমনটি ছিল তা শুনে নিসা বিয়ের জন্য রাজি হয়ে যায়। নিসা আজ্জুকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে যায়, কারণ আজ্জুর ব্যবহার অনেক ভালো ছিল এবং সে অনেক মিশুক প্রকৃতির লোক ছিল। নিসা ভাবে আজ্জুই হয়তো বা সেই মানুষ যার কথা সে চিন্তা করত। এখন তাদেরকে একা কথা বলার জন্য পাঠানো হয়, যেখানে নিসা তার একটি সমস্যার ব্যাপারে আজ্জুকে জানায়, যেটি হলো তার ছোটবেলায় মির্গি রোগ ছিল, কিন্তু বিগত 10 বছর ধরে তার এই রোগটা আর দেখা যাচ্ছে না। যেহেতু তাদের বিয়ে হচ্ছে তাই সে মনে করে এই ব্যাপারটা আজ্জুর জানা জরুরি। তবে আজ্জু মনে করে যে 10 বছর ধরে যেহেতু এই রোগ নিশার শরীরে আসেনি, এর মানে হয়তোবা সামনেও এটা আসবে না। আজ্জুর মূলত নিশাকে পছন্দই হয়েছিল, কেননা সে একজন টপার ছিল। তাই নিশা যদি আজ্জুর সাথে থাকে তাহলে আজ্জুর মান সম্মান আরো বেড়ে যাবে। এটা ভেবেই মূলত আজ্জু বিয়েতে রাজি হয়েছিল এবং কিছুদিনের মধ্যেই তাদের অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে হয়। নিসার বিদায়ের সময় এসে গিয়েছিল এবং আজ্জুদের দেরি হয়ে যাচ্ছিল, তাই আজ্জু নিসার ঘরের দিকে যায় দেখার জন্য যে সেখানে কি হচ্ছে। সে সেখানে দেখতে পায় নিসা বিছানায় শুয়ে আছে এবং তার মির্গির অ্যাটাক আবারও দেখা দিয়েছে। নিসার এমন বিপদের সময় তার পাশে না থেকে আজ্জু বরং ওই ঘরের দরজা বন্ধ করে পর্দা লাগিয়ে দেয়, যাতে করে কেউ নিসার এই অবস্থা না দেখতে পায় এবং তার সম্মানও বজায় থাকে। ঠিক হওয়ার পর এই সকল ব্যাপারে না জানা নিসা খুশি মনে আজ্জুর সাথে তার বাড়িতে আসে। তবে আজ্জু খুশি ছিল না। সে সম্পূর্ণ রাস্তা নিসার মির্গি রোগ নিয়েই ভাবছিল, কারণ এটা সম্পর্কে যদি কেউ জেনে যায় তাহলে আজ্জুর একটি খারাপ ইমেজ তৈরি হবে। এজন্যই আজ্জু নিসাকে কোথাও নিয়ে যেত না, না তার বন্ধুদের বাসায়, না নিসাকে কোথাও ঘুরতে নিয়ে যেত। কারণ আজ্জুর মনে হতো যে যদি কেউ নিসার মির্গি রোগের কথা জানতে পারে তাহলে তারা আজ্জুকে নিয়ে হাসাহাসি করবে। এ কারণেই মূলত আজ্জু নিসাকে এখন পর্যন্ত কোথাও নিয়ে যায়নি।
নিশা এই ব্যাপারটা নিয়ে খুবই কষ্ট পেত। সে তাকে বোঝানোর চেষ্টাও করত যে তার সর্বশেষ মির্গি অ্যাটাক দেখা দিয়েছিল তার বিয়ের দিন, কারণ তার এই রোগটা অতিরিক্ত টেনশনে থাকলে হয়, যেমনটা সে বিয়ের দিন ছিল। বিয়ের 8 মাস হয়ে গিয়েছে, তার এই রোগ আর দেখা যায়নি। তাই তো সে আজ্জুকে এই ব্যাপারটা ভুলে যেতে বলে। তবে আজ্জু তো এত সহজে কথা মানা মানুষ ছিল না। সে নিশাকে উল্টোপাল্টা কথা বলে, যেটা শুনে নিশা অনেক বেশি রেগে যায় আর সে আজ্জুকে একটা থাপ্পড় মেরে বসে। আজ্জু আরো রেগে যায় এবং সে নিশাকে বলে এখানে যদি তার ইমেজের কথা না আসতো তাহলে সে অনেক আগেই তাকে ছেড়ে দিত, অর্থাৎ তাকে ডিভোর্স দিয়ে দিত। পরদিন নিশা তার মায়ের বাসায় যেতে চায়, কিন্তু আজ্জু তো তাকে এগিয়ে দিতেও রাজি ছিল না। নিশাও আর কথা বাড়ায় না, সে একাই তার মায়ের বাসার উদ্দেশ্যে রওনা হয়। এই সকল ঘটনা ভেবে আজ্জুও অনেক বেশি রেগেছিল, তাই সে তার সব রাগ স্টুডেন্টদের উপর গিয়ে ঝাড়ে। এমন সময় একজন স্টুডেন্ট দাঁড়িয়ে আজ্জুকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কিছু প্রশ্ন করে। আজ্জু তাকে বলে এই বিষয়ে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, কিন্তু তবুও স্টুডেন্ট তাকে এই বিষয়ে বারবার প্রশ্ন করতে থাকে। এতে করে আজ্জু অনেক বেশি রেগে যায়, তাই সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না এবং ওই স্টুডেন্টকে একটি থাপ্পড় মেরে বসে। এদিকে নিশা তার মায়ের বাসায় পৌঁছে গিয়েছিল। নিশার মা তাকে দেখে বুঝে যায় যে নিশা একদমই খুশি ছিল না। নিশার মা তাকে এই বিষয়ে প্রশ্ন করলে নিশা তার মাকে সব খুলে বলে। সবটা শোনার পর নিশার মা তাকে বলে এখনো বেশি দেরি হয়নি, সে চাইলে তারা ডিভোর্সের ব্যবস্থা করতে পারে। নিশা তার মায়ের কাছে কিছু সময় চায়। নিশা তার মাকে বলে সে আজ্জুকে আরেকবার ভালো হওয়ার সুযোগ দিতে চায়। এতে যদি আজ্জু ভালো না হয় তাহলে সে আজ্জুকে ডিভোর্স দিয়ে দিবে। এদিকে আমরা আজ্জুকে দেখতে পাই যে কিনা পান্ডের সাথে টয়লেটে ছিল। তখন পান্ডে তাকে জানায় অন্তত থাপ্পড়টা তাকে বুঝে শুনে দেওয়া উচিত ছিল, কারণ সে যাকে থাপ্পড় মেরেছে সে এমএলএ ছেলে। যেটা শুনে আজ্জু চিন্তায় পড়ে যায়, তাই সে দ্রুত বাসায় চলে যায় এবং তার বাবা মাকে এই বিষয়ে জানায়। তখন আজ্জুর বাবা মাও চিন্তায় পড়ে যায় যে এমএলএ তাদের কোনো ক্ষতি না করে বসে। সে অনেক মানুষকে কল করে, তবে এর সমাধান বের করা সম্ভব হয় না। এরই মধ্যে নিশাও তার মায়ের বাসা থেকে ফিরে আসে। সে আজ্জুর এই অবস্থা দেখে নিজেও চিন্তায় পড়ে যায়। পরদিন এমএলএ স্কুলে আসে। আজ্জু এমএলএর কাছে মাফ চায়, কিন্তু এমএলএ তাকে মাফ করে না। এমএলএ প্রিন্সিপালকে বলে টিচারদের নিয়ে একটি কমিটি তৈরি করতে এবং সব টিচারকে জিজ্ঞাসা করতে এই লোকটা এখানে পড়ানোর যোগ্য কিনা। আর যতদিন না এর কোনো সিদ্ধান্ত বের হচ্ছে ততদিন পর্যন্ত এই লোকটা অর্থাৎ আজ্জু সাসপেন্ড থাকবে। আজ্জুকে তার স্কুল থেকে 1 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। এজন্য আজ্জুর ইমেজের উপর তো ইফেক্ট পড়েছিল, সেই সাথে স্কুলের বাচ্চারাও তাকে আর ভয় পাচ্ছিল না, তাকে আর সম্মান করছিল না। তাদের চোখের এই অবজ্ঞা তারা সহ্য হয় না, তাই তো সে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। এই ঘটনার ফলে তার ইমেজ অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে তার বন্ধু বিপনের সাথে দেখা করে। সে মদ পান করতে করতে বিপনকে বলে পরিবেশ এমন তৈরি করো যাতে কেউ তোমার কাছে রেজাল্ট জানতে না আসে। কথাটা বিপন বুঝতে পারে না। তখন আজ্জু 4 বছর আগের একটি ক্রিকেট ম্যাচের কথা তাকে মনে করিয়ে দেয়, যেখানে বাচ্চা বড় সবাই পার্টিসিপেট করেছিল। খেলা শুরু হওয়ার আগে তারা মাঠ পরিষ্কার করেছিল এবং লাইট দিয়ে মাঠ সাজিয়েছিল এবং এমন একটা মহল তৈরি করেছিল যা দেখে মনে হচ্ছিল আজ্জুরাই জিতবে। আজ্জু এখানে বিপনকে জিজ্ঞাসা করে যে সে সেদিন কত রান করেছিল এটা সে বলতে পারবে কিনা। বিপন উত্তরে বলে যে আজ্জু হয়তোবা সেদিন 70 বা 80 রান করেছিল, তবে আজ্জু বলে না, সে মাত্র 5 রান করেছিল। কিন্তু সে তার ব্যবহার দিয়ে এবং আশেপাশের পরিবেশ দিয়ে এমন একটা মহল তৈরি করেছিল যা দেখে মনে হচ্ছিল সে হয়তোবা 70 বা 80 রান করেছে। এখনো আজ্জু এমনটাই করতে চায়, সে আবারও আগের মতো করে সবকিছু ঠিক করতে চায়, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে সে এই মহল কিভাবে তৈরি করবে। মূলত সে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছিল, তাই তো সে তার সব থেকে প্রিয় স্টুডেন্ট পাপনের কাছে যায় এবং তার কাছে জানতে চায় যে সে কিভাবে আবারও সব ঠিক করবে। তখন পাপন তাকে বলে যে তার ক্লাস সবার কাছে অনেক প্রিয় ছিল, কারণ সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জায়গায় তাদেরকে গেম খেলা শেখাতো। এ কথা শুনে আজ্জুর মাথায় একটা বুদ্ধি আসে।
সে প্রিন্সিপালের কাছে যায় এবং তাকে বলে যে এই মাসে সে তার স্টুডেন্টদের ওয়ার্ল্ড 2 পড়াতে চেয়েছিল, কিন্তু তার সাসপেন্ড হয়ে যাওয়াতে সে এটা করতে পারছে না। কিন্তু সে তার স্টুডেন্টদের এটা পড়িয়েই ছাড়বে, কেননা সে তার স্টুডেন্টদের কেয়ার করে। আর এই জন্যই সে নিজের চেষ্টায় ইউরোপ যাচ্ছে, যেখানে ওয়ার্ল্ড 2 হয়েছিল। সেখানে গিয়ে সে লাইভ ক্লাসের মাধ্যমে স্টুডেন্টদের পড়াবে, যাতে করে সে তাদের প্র্যাকটিক্যালি সব দেখাতে পারে। কারণ হিসাবে সে জানায় যে সে তার স্টুডেন্টদের অনেক কেয়ার করে, তারা কোনো সমস্যায় পড়ুক এটা সে কিছুতেই চায় না। সে আরো জানায় যে তার ইউরোপের টিকিট কাটা হয়ে গিয়েছে, যার দাম 3,20,000 রুপি। এ কথা শুনে প্রিন্সিপাল বেশ অবাক হয়ে যায়। এদিকে প্রিন্সিপালকে এইসব কথা বলে আজ্জু সরাসরি চলে যায় বিপনের সাথে দেখা করতে। সে বিপনকে বলে যে সে চাইলেই যে কোনো মুহূর্তে চাকরিটি ছেড়ে দিতে পারে, কিন্তু যদি তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় তাহলে এতে করে তার সম্মান থাকবে না, আর যদি সে ইউরোপ গিয়ে পড়ায় তাহলে তার সম্মান আরো অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আজ্জুর কাছে সম্পূর্ণ টাকা ছিল না, তাই সে তার বাবার কাছে যায় এবং তাকে কিছু টাকা দিতে বলে। আজ্জু তার বাবাকে তার এবং প্রিন্সিপালের সব কথা খুলে বলে। সে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করারও চেষ্টা করে, তবে এতেও তার বাবার মন গলে না। তখন সে তার বাবাকে বলে যে আজ পর্যন্ত সে নিসাকে কোথাও নিয়ে যায়নি, তাই সে নিসাকে ইউরোপ নিয়ে যেতে চায়। এ কথা শুনে ফাইনালি আজ্জুর বাবার মন কিছুটা নরম হয়। রাতের বেলা আজ্জুর মা তার বাবাকে বোঝায় যে আজ্জু তাদেরকে বোকা বানাচ্ছে, আজ্জু নিসাকে ঘুরতে নিয়ে যাবে বলে টাকা চাচ্ছে না। যা শুনে আজ্জুর বাবা হাসতে থাকে এবং বলে যে সে জানে আজ্জু তাদেরকে বোকা বানাচ্ছে, তবে এই অজুহাতেও যদি আজ্জু নিসাকে বাইরে ঘুরতে নিয়ে যায় এবং তার সাথে সময় কাটায় তাহলে হয়তো বা আজ্জু এবং নিসার দূরত্ব অনেকটা কমবে। এখন ইউরোপ ঘুরতে যাওয়ার কথা শুনে নিসা অনেকটা এক্সাইটেড হয়ে পড়ে। সে তার মাকে এই ব্যাপারে খুলে বলে, যা শুনে নিসার মাও খুব খুশি হয়, কারণ আজ্জু বিয়ের পর থেকে নিসার সাথে ভালো ব্যবহার করেনি বললেই চলে, আর এখন সে নিসাকে নিয়ে ঘুরতে যেতে চাইছে। এখন এদিকে আজ্জুর বাবা টাকাকে ইউরোতে কনভার্ট করতে ব্যাংকে যায়, যেখানে সে গর্বের সাথে সবাইকে বলতে থাকে যে তার ছেলে ইউরোপ যাচ্ছে, যেখানে গিয়ে সে স্টুডেন্টদের ওয়ার্ল্ড 2 এর ব্যাপারে পড়াবে। এদিকে নিসার মা নিসাকে আলাদাভাবে কিছু ইউরো দিয়ে দেয়, কেননা সে জানতো আজ্জু নিসাকে কখনোই কোনো টাকা দিবে না। এখন এই সবটা নিয়ে নিসা অনেক খুশি ছিল, তাই তো ওই দিন আজ্জু বাসায় আসার সাথে সাথেই নিসা তাকে জড়িয়ে ধরে। নিসা আজ্জুকে ধন্যবাদ জানায়, কারণ আজ্জু তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তখনই হঠাৎ আজ্জু বলে ওঠে যে তার এত এক্সাইটেড হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ সে তো তার সাথে বের হবে ঠিকই, কিন্তু ইউরোপ পর্যন্ত সে যাবে না, বরং এয়ারপোর্ট পর্যন্ত যাবে, আর এরপর সে তার মায়ের বাসায় চলে যাবে। সে তো শুধুমাত্র নিসার নাম ব্যবহার করে টাকা নেওয়ার জন্যই একথা বলেছিল, সে নিসার সাথে কখনোই কোথাও যাবে না। যা শুনে নিসা অনেক কান্না করতে থাকে। নিসার তার মায়ের কথা মনে পড়ে যায়, যে কিনা তাকে বলেছিল আজ্জু কখনোই ভালো হবে না, তাই তাকে তালাক দিয়ে দিতে। নিসা তার জামা কাপড় গুছিয়ে ব্যাগে নেয় এবং সে আজ্জুকে বলে দেয় যে সে যাচ্ছে, কিন্তু তার মায়ের বাসায় নয়, বরং ইউরোপে, কারণ টাকা তার শ্বশুর শাশুড়ি দিয়েছে, তাই সে ইউরোপে যেই ছাড়বে। এজন্য না চাইলেও আজ্জুর নিসাকে ইউরোপে নিয়ে যেতে হয়। পরদিন সকালে উঠে আজ্জু এবং নিসা তাদের বাবা মাকে বিদায় জানায় এবং ফ্লাইটে উঠে পড়ে। এমনিতেই আজ্জুর মুড খুব একটা ভালো ছিল না, সে তার সময় মুভি দেখে পার করার চেষ্টা করছিল। এরই মধ্যে কালপেশ নামের একজন লোক আজ্জুকে একটি খাবারের বাটি পেছনের লোককে দিতে বলে। আজ্জু একবার তার খাবার পাস করে দেয়, কিন্তু এরপর সে বারবারই আজ্জুকে বিভিন্ন জিনিস দিতে থাকে এবং পেছনে পাস করতে বলে। এতে করে একটা পর্যায়ে গিয়ে আজ্জুর প্রচন্ড রাগ হয়ে যায়, তাই সে কালপেশের খাবার কিছুটা খাওয়া শুরু করে দেয় এবং কালপেশকে বলে এরপর থেকে যে খাবার সে পাঠাবে তার অর্ধেকটা তাকে আজ্জুকে দিতে হবে এবং যা থেকে যাবে অর্থাৎ বাকি খাবার সে পেছনে পাঠাবে। একথা শুনে কালপেশ এবার থেমে যায়। অবশেষে এত বড় জার্নি শেষ করে নিসা এবং আজ্জু ইউরোপে পৌঁছায়। ইউরোপ এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আজ্জু নিসাকে শেখাতে থাকে যে এখানে কিভাবে স্টাইল নিয়ে তাকে থাকতে হবে। এর উদাহরণ হিসাবে সে সেখানে থাকা একজন পুলিশকে স্টাইলের সাথে হাই বলে। তখনই সেই পুলিশ আজ্জুকে ডেকে নেয়। তারা মূলত সেখানে ব্যাগ চেক করছিল, আর যেহেতু আজ্জুর এই ব্যবহার তাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে তাই তারা ডেকে নিয়েছে।
এখানে আজ্জুর ব্যাগের তালা খুলছিল না, ফলে আজ্জু তখনই বুঝতে পারে এটা আসলে তার ব্যাগ না, এটা আসলে কালপেশের ব্যাগ। কালপেশ এবং আজ্জুর ব্যাগ একই রকম হওয়ায় এটা বদলে গিয়েছে। কিন্তু আজ্জু এখানে পুলিশকে কিছুই বলে না, কেননা এই ব্যাপারে জানতে পারলে পুলিশরা ব্যাগ তো জব্দ করবেই, সেই সাথে আজ্জুকেও। ফলে আজ্জু চুপচাপ তার ব্যাগের তালা ভাঙতে দেয়। চেকিং সম্পূর্ণ হওয়ার পর আজ্জু দ্রুত কালপেশকে খুঁজতে বের হয়, কিন্তু সে তাকে আর খুঁজে পায় না, সে অলরেডি চলে গিয়েছিল। ফলে এই মুহূর্তে আজ্জুর কালপেশের কাপড় পরা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে যখন কালপেশের ব্যাগ খোলে তখন সেখানে রঙিন শার্ট এবং বিভিন্ন ধরনের জামা দেখতে পায়, যা দেখে আজ্জুর মন খারাপ হয়ে যায়, কেননা এখন ইউরোপে থাকাকালীন সময়ে তাকে এই জামাগুলো পরেই কাটাতে হবে, যে ব্যাপারটা তার ইমেজে গিয়ে লাগছিল। যাই হোক, এখন তারা দুজন মিলে ইউরোপের একটি হোটেলে ওঠে। আজ্জু ব্যাগ থেকে কালপেশের একটা জামা বের করে রেডি হয়ে পড়ে। এদিকে তার স্কুলের সব স্টুডেন্টরা আগ্রহ নিয়ে বসেছিল আজ্জুর ভিডিও কলের আশায়। আজ্জু তার স্টুডেন্টদের প্রমিস করে যে সে কালকে ইউরোপের মিউজিয়ামে যাবে এবং তাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানাবে। এরপর আজ্জু কালপেশের শার্ট পরে বাইরে যায়। সে খুবই আনকমফোর্টেবল ফিল করছিল, কারণ কালপেশের জামা তার গায়ে হচ্ছিল না। এটি খুবই ঢিলাঢালা ছিল এবং এতে অদ্ভুত সব ডিজাইন ছিল। অন্যদিকে কালপেশ আজ্জুর জামা পরে তার পরিবারের সামনে আসলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, কারণ তাদের পরিবারের কেউই এত সিম্পল জামা পরে না। এদিকে নিসা আজ্জুর সাথে ঘুরতে যেতে চাইছিল, তবে আজ্জু তাকে বলে যে তার নিসার সাথে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। সে নিসাকে বলে যে সে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে এসেছে এবং সে এখন মিউজিয়ামে যাবে, তাই নিসার যদি ঘুরতে ইচ্ছা হয় তাহলে যেন সে একা চলে যায়। নিসাও এখানে রাগ করে একাই ঘুরতে চলে যায়। এদিকে আজ্জু একটি ট্যাক্সি করে মিউজিয়ামে যায়, কিন্তু মাত্র 40 কিলোমিটার যাওয়ার জন্য তাকে 40 ইউরো দিতে হয়, যা ইন্ডিয়ান রুপিতে 4000 রুপির সমান ছিল। আজ্জু এতে করে রেগে যায়। এরপর সে টাকাটা পে করে মিউজিয়ামে চলে যায়। সেখানে সে 10 ইউরো খরচ করে একটি টিকিট কেনে, কিন্তু সে 50 ইউরো এর টিকিটের সামনে দাঁড়ায় এবং ভিডিওতে তার স্টুডেন্টদের বলে তাদের পড়ার জন্য সে এখানে 50 ইউরো খরচ করেছে। এরপর সে মিউজিয়ামের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে আজ্জুর তেমন কোনো উপকার হয় না, কারণ সেখানে একজন মহিলা অপেরা হাউসে যেভাবে গান গায় ঠিক সেইভাবে সবাইকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলছিল। আর ওই মহিলা ইংরেজিতে বলছিল না, বরং অন্য কোনো ভাষাতে বলায় আজ্জু কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে নিসা অনেক মজা করছিল। সে ইউরোপ ঘুরে দেখছিল এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করছিল। নিসা নিজের স্কেচও তৈরি করে এবং সেখানে আরো মজা করতে থাকে। সেই সাথে সে সেখানে অনেক শপিংও করে। এদিকে আজ্জু মিউজিয়ামে বিরক্ত হয়ে যাচ্ছিল এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, তবে প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত তারা আজ্জুকে বের হতে দিচ্ছিল না। তবুও সে অনেক চেষ্টা করে এবং ঝামেলা ক্রিয়েট করে সেখান থেকে বের হয়ে আসে। অলরেডি এই সব কিছুতে তার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। এর উপর আবার তার অনেক ক্ষুধাও লেগেছিল, কিন্তু সেখানে কোনো খাবারই 8 থেকে 10 ইউরোর কম ছিল না, যা তার জন্য খুবই এক্সপেন্সিভ ছিল। তাই সে না খেয়ে সেখান থেকে চলে যায়। তার কালপেশের এই জামা কাপড় একদমই ভালো লাগছিল না, তাই সে ভাবে যে সে কিছু জামা কাপড় কিনবে এবং কালপেশের জামা আর পরবে না। তবে সেখানকার দোকানে গিয়ে সে দেখতে পায় সেখানে 100-150 ইউরোর কোনো কাপড় নেই। তবে সে তো দোকানে ঢুকে পড়েছে এবং তার ইমেজও তাকে ধরে রাখতে হবে। এ কারণেই সে সেখান থেকে একটি আন্ডারওয়্যার কিনে নিয়ে আসে। বাসায় এসে সে দেখতে পায় নিসা অনেক শপিং করেছে এবং সে বাইরে অনেক মজাও করেছে। সে নিসার ফোনে লুকিয়ে লুকিয়ে তার ছবি দেখছিল। হঠাৎই যখন নিসা সেখানে চলে আসে তখন আজ্জু নিসার ফোন রেখে নিজের বিছানায় শুয়ে পড়ে। আজ্জু নিসাকে বলে সে আজ অনেক মজা করেছে, কিন্তু নিসা আজ্জুর মুখ দেখে বুঝে যায় যে তার সাথে কি হয়েছে। আজ্জু নিসাকে সব সত্যি কথা খুলে বলে। এরপর সে নিসাকে অনুরোধ করে যে সে যেন কালকে তার সাথে বের হয়, কেননা নিসার এই সকল দেশের ব্যাপারে অনেক জ্ঞান ছিল, যে কারণে সে তাকে নতুন দেশ ঘুরতে সাহায্য করতে পারবে, কেননা আজ্জুর এই দেশ সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই। এ কথার প্রতি উত্তরে নিসা বলে যে একটা মেয়ে যখন বিয়ে হয় তখন নতুন শ্বশুরবাড়ি তার কাছে একটা নতুন দেশের মতোই মনে হয়, আর এই নতুন দেশে তার একমাত্র ভরসা থাকে তার স্বামী। তবে আজ্জু কখনোই তার ভরসা হয়ে উঠতে পারেনি। তবে নিসা তাকে চিন্তা করতে মানা করে, কেননা এখানে সে তাকে সাহায্য করবে এবং এই নতুন শহরে সে তার ভরসা হয়ে উঠবে।
কেননা সে তার মতো না। একথা শুনে আজ্জু চুপ হয়ে যায়। পরদিন তারা দুজন ঘুরতে বের হয়। আজ্জু তখন কালপেশে সুন্দর একটি শার্ট পরে। তারা দুজন প্রথমে আইফেল টাওয়ারে যায়। সেখানে গিয়ে নিসা আজ্জুকে বলে যে হিটলার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্যারিসে আক্রমণ করেছিল তখন এখানকার সব লোকেরা প্যারিস ছেড়ে দিয়েছিল, কারণ তারা এই সুন্দর শহরটাকে নষ্ট হতে দেখতে চাইছিল না। তবুও হিটলার এখানে আক্রমণ করেছিল। সে এখানকার সিঁড়ি ভেঙে দিয়েছিল যাতে করে এই সিঁড়ি পেয়ে কেউ উপরে উঠতে না পারে। আজ্জু এখানে মনোযোগ দিয়ে নিসার কথা শোনে, আর এরপর সে ভিডিওর মাধ্যমে তার স্কুলের বাচ্চাদের কাছে এই সকল ইনফরমেশন পৌঁছে দেয়। এমনকি এমএলএও আজ্জুর ভিডিও দেখছিল। এরপর আজ্জু এবং নিসা অন্য এক স্থানে যায়। সেখানে গিয়ে তারা একসাথে ছবি তুলতে চাইছিল, তাই তারা একজন লোককে বিশ্বাস করে তার হাতে ফোন দিয়ে দেয় এবং তাদের ছবি তুলতে বলে। ওই লোকটি আজ্জু এবং নিসাকে উল্টো দিকে তাকাতে বলে এবং 3 গুণার পর পেছনে ফিরে তাকাতে বলে। তারা যখন 3 গুণে পেছনে ফিরে তাকায় তখন তারা দেখতে পায় ওই লোকটি অলরেডি আজ্জুর ফোন নিয়ে পালানো শুরু করেছে। আজ্জু অনেক দূর পর্যন্ত লোকটির পিছু করতে থাকে। এদিকে নিসা অন্য দিক থেকে লোকটির সামনে চলে আসে, যার ফলে লোকটি অনেক ঘাবড়ে যায় এবং নিসার কাছে ওই ফোনটি ছুঁড়ে মেরে সেখান থেকে পালিয়ে যায়। নিসা আজ্জুকে তার ফোনটি ফিরিয়ে দেয়। এরপর তারা দুজন একসাথে ঘুরতে থাকে। তখন নিসা আজ্জুকে জিজ্ঞাসা করে এখন সে তার সাথে থাকলে তার কোনো সমস্যা নেই তো। আজ্জু বলে এখানে তাকে কেউ চেনে না, তাই তার কোনো সমস্যা নেই। অর্থাৎ এখনো পর্যন্ত তার মাথায় ইমেজের কথাই চলছিল। তখনই আজ্জুর মা নিসাকে ফোন দেয়, কারণ সে তার সোনার চুড়ি খুঁজে পাচ্ছিল না। নিসা তাকে বলে চুড়িগুলো নিসার আলমারিতে আছে। এরপর আমরা এমএলএকে দেখতে পাই যে কিনা আজ্জুর স্কুলে যায়, কারণ প্রিন্সিপাল আজ্জুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছিল না। সে প্রিন্সিপালকে বলে যে তারা যদি কিছু না করতে পারে তাহলে সে নিজে করবে। এটা বলে এমএলএ সেখান থেকে চলে যায়। এদিকে আজ্জুর মা নিসার আলমারিতে একটি লেটার পায়, আর সেটা ছিল ডিভোর্স পেপার, যা দেখে আজ্জুর বাবা মার মাথায় হাত উঠে যায়। তারা কিছুই বুঝতে পারছিল না, তাই তারা নিসার বাবা মাকে ডেকে নেয়। সেখানে আজ্জুর বাবা বলে যে তার ছেলেরই হয়তোবা যোগ্যতা নেই, সে নিসাকে পাওয়ার যোগ্য না। নিসার বাবা মা আজ্জুর বাবা মাকে এখনই এই বিষয় নিয়ে আজ্জু এবং নিসাকে জানাতে মানা করে, কারণ তারা এখন একা আছে। তাই তারা নিজেদের ইচ্ছাতে যে কোনো খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। তাই তারা ভাবে যে নিসা এবং আজ্জু দেশে ফিরে আসলে তারা তাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবে। অন্যদিকে এইসব কিছু না জানা আজ্জু এবং নিসা এমন একটা বিচে যায় যেখানে হিটলার অ্যাটাক করেছিল এবং এখানে অনেক সৈনিক মারা গিয়েছিল। এগুলো নিসা একটি হেডফোনের সাহায্যে অডিও রেকর্ডিং এর মাধ্যমে শুনছিল। এটা নিসা 5 ইউরো দিয়ে কিনেছিল। এই সব কিছু শুনে নিসা অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সে তার হেডফোনটি খুলে আজ্জুকে দিয়ে দেয়। আজ্জু যখন এই হেডফোনটি পরে নেয় তখন সে যেন ওই সময়কার জগতে ফিরে যায় এবং ওই রণক্ষেত্রে থাকা সকল সৈনিকদের কষ্ট অনুভব করতে পারে। এখানে আজ্জু এও জানতে পারে যে এই যুদ্ধে এমন অনেক সৈনিক ছিল যাদের বয়স 15 বা 16 ছিল। এখানেই তারা প্রথমবার যুদ্ধ করেছিল, আর এখানেই তাদের শেষ যুদ্ধ হয়েছিল। তারা জানতো যে তারা এখানে 1 ঘন্টার বেশি টিকে থাকতে পারবে না। হিটলারের সব সৈনিকরা তাদেরকে মেরে ফেলবে। এরপরও তারা এখানে এসেছিল শুধুমাত্র নিজের শহর, নিজের দেশকে কিছু সময়ের জন্য রক্ষা করতে। এই সব কিছু নিজে জেনে আজ্জু ভাইয়া ভিডিও কলের মাধ্যমে তার স্টুডেন্টদেরও এই সব কিছু জানায়। আজ্জু ভাইয়া তাদেরকে বলে টিভিতে দেখে অরের কথা সবাই জানতে পারে, কিন্তু যুদ্ধের আসল সত্যি তো তারাই জানে যারা কিনা যুদ্ধ করে। এই সৈনিকদের মূল শ্রদ্ধাঞ্জলি এটাই হবে যে আমরা তাদেরকে সারা জীবন মনে রাখবো এবং সম্মানের সাথে তাদেরকে স্মরণ করব। এখন এরপর নিসা এবং আজ্জু কিছুটা একাকী সময় কাটায়, যেখানে নিসা আজ্জুকে জিজ্ঞাসা করে যে সে নিজের ইমেজ নিয়ে এতটা চিন্তিত কেন, যার উত্তরে আজ্জু বলে নিসারা সবাই উঁচু শ্রেণীর মানুষ এবং সে একজন নিচু শ্রেণীর মানুষ। সে চাইলেও কখনোই তাদের মতো উঁচু শ্রেণীর হতে পারবে না, তবে সে লোকের সামনে নিজেকে উঁচু শ্রেণীর হিসাবে দেখাতে পারবে। তারা দুজন আরো অনেক কথা বলে। তখন আজ্জুর কাছে বিপনের কল আসে। বিপন আজ্জুকে বলে এমএলএর মাথা খারাপ হয়ে গিয়েছে, কেননা আজ্জু প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে স্টুডেন্টদের ভালোভাবে পড়াচ্ছে, আর এই ব্যাপারটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। সে হয়তোবা খুব খারাপ কিছু করতে যাচ্ছে।
একথা শুনে আজ্জু অনেক চিন্তায় পড়ে যায় এবং ইন্ডিয়াতে ফিরে যেতে চায়, কিন্তু নিসা তাকে বলে যে সে অবশ্যই ভালো কিছু করছে, যা দেখে এমএল এর হিংসা হচ্ছে, আর এই কারণেই মূলত তার এই ভালো কাজটি চালিয়ে যাওয়া উচিত। নিসার এমন সাপোর্টিভ ব্যবহার আজ্জুর কাছে বেশ ভালো লাগে। এভাবেই তারা বেশ ভালো সময় কাটাচ্ছিল। এরপর হঠাৎই একদিন আজ্জু এবং কাল্পেশের দেখা হয়ে যায়। আজ্জু তার ব্যাগ কাল্পেশের কাছে যায়, কিন্তু সে আজ্জুর ব্যাগ তার পরিবারের মানুষের কাছে রেখে এসেছিল। এতে করে আজ্জু বলে যে সে তাকে তার ব্যাগ না দিলে সেও তার ব্যাগ ফেরত দিবে না। তখন কাল্পেশ বলে যে তাহলে অন্তত তারা আজকের মতো তাদের যা পরা আছে সেটা চেঞ্জ করে নিতে পারে। এরপর তারা তাদের গায়ের জামা চেঞ্জ করে নেয়। এতে করে আজ্জুর যেমন ভালো লাগছিল, কাল্পেশও সেরকম ভাবেই খুশি হয়ে গিয়েছিল। এরপর আজ্জু এবং নিসা আরেকটি হোটেলে ওঠে। সেখানে লিফট না থাকায় আজ্জু ভারী ব্যাগ একাই ওঠায়। এতে সে অনেকটা ক্লান্ত হয়ে যায়। তখন নিসা আজ্জুকে পানি খাওয়ায়, সে সাথে খাবারও খেতে দেয়, যেটা দেখে আজ্জু অনেক খুশি হয়। পরদিন আজ্জু এবং নিসা এনি ফ্রাঙ্ক সম্পর্কে জানতে বের হয়, যেখানে তারা জানতে পারে এনি ফ্রাঙ্ক 13 বছর বয়সে ডায়েরি লেখা শুরু করেছিল। আর যখন জার্মান ইহুদিদের খুঁজে খুঁজে মারছিল, তখন অ্যানি ফ্রাঙ্ক এবং তার পরিবার একটি অজ্ঞাত রুমে লুকিয়েছিল, যার নিচে একটি ওয়ার হাউস ছিল, যেটা খোলার আগেই অ্যানি ফ্রাঙ্কদের সব কাজ শেষ করতে হতো। আর যখনই ওয়ার হাউস খুলে যেত, তখন থেকেই তারা আর কোনো শব্দ করতে পারতো না। তাদের কাছে কিছুই ছিল না, কিন্তু তারা অনেক খুশি ছিল। এদিকে নিসা এবং আজ্জুর কাছে সব আছে, কিন্তু তারা সুখী না। আজ্জু ভিডিওর মাধ্যমে অ্যানি ফ্রাঙ্কের কথা তার স্টুডেন্টদের বলে যে তার জীবনের সকল ইতিহাস তার ডায়েরিতে সে লিখে রেখে গিয়েছে, যে কারণে সে এখনো পর্যন্ত হাজারো মানুষের মনে বিরাজ করে। এখন আজ্জু নিসাকে জিজ্ঞাসা করে যে এটা যদি তার জীবনের শেষ দিন হয়, তাহলে সে তার থেকে কি চাইবে। উত্তরে নিসা বলে যে সে একটি দামি জামা পরে বিয়ারের দোকানে গিয়ে বিয়ার পান করতে চায়। আজ্জু তার এই ইচ্ছাটা পূরণ করে। সে তাকে একটি নতুন জামা কিনে দেয়, যেটা পরে নিসা যখন আজ্জুর সামনে আসে, তখন যেন সে তার চোখের পলকই ফেলতে পারে না। এরপর তারা একটি ক্লাবে যায় এবং সেখানে বিয়ার পান করে। বিয়ার খেতে খেতে তারা একজন একজনের পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে শুরু করে, যেটা তারা আগে কখনো করেনি। কিন্তু তাদের কোনো পছন্দেরই কোনো মিল ছিল না। তখন নিসা বলে অনেক সময় পছন্দ এক হওয়ার প্রয়োজন হয় না, একসাথে থাকলেই হয়। এসব কথা বলতে বলতে তারা অনেকটা ফ্রি হয়ে যায়। তারা একসাথে ডান্সও করে, যার ভিডিও নিসা করে রাখে। এরপর থেকে তারা দুজন একসাথে থাকতে শুরু করে। আজ্জু কিছুটা নিসাকে পছন্দ করতে শুরু করেছিল। এখন পরদিনই নিসা তাদের এই নাচের ভিডিওটি অনলাইনে শেয়ার করে, যে ব্যাপারটা আজ্জু জানতো না। আজ্জু এবং নিসা একসাথে বসে গল্প করছিল। তখনই বিপিন আজ্জুকে কল করে এবং বলে যে তাদের ওই রোমান্টিক নাচের ভিডিও দেখে সবাই বলে বেড়াচ্ছে যে সে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সবাইকে জানাতে গিয়েছে নাকি হানিমুনে। অর্থাৎ আজ্জুর নিজের ইমেজ ঠিক করার যে পরিকল্পনা ছিল সেটা প্রায় বিফল হতে যাচ্ছিল। যে ব্যাপারটা নিয়ে আজ্জু নিসার উপর ভীষণ রেগে যায় এবং তাকে বলে যে সে জীবনে কিছুই পায়নি, আর একটা লাইফ পার্টনারও পেয়েছে যেটা কিনা ডিফেক্টেড। একথা শুনে নিসা অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। আজ্জুর খুব খারাপ লাগছিল, কেননা সে বুঝতে পেরেছিল যে মিথ্যা দিয়ে কখনোই দুনিয়াতে টিকে থাকা যায় না। আজ্জু হিটলারের ছবির সামনে দাঁড়িয়ে একথাই ভাবছিল। এছাড়া মিথ্যা মানুষকে বেশি দিন বাঁচিয়ে রাখতে পারে না। এই শিক্ষা আমরা হিটলারের থেকেও পাই। এরপর আজ্জু কাল্পেশকে ফোন দেয় এবং তাকে এক স্থানে ডাকে ব্যাগটি চেঞ্জ করার জন্য। আজ্জু যখন কাল্পেশের ব্যাগ গোছাচ্ছিল, তখন সেখানে নিসা আসে এবং আজ্জুকে জানায় যে সে কাল ইন্ডিয়ায় চলে যাচ্ছে। আজ্জুর এখানে কিছু বলারই মুখ ছিল না, কেননা সে জানে যে সে কত বড় অন্যায় করেছে। এখন আজ্জু এবং কাল্পেশ নিজেদের ব্যাগ এক্সচেঞ্জ করে নেয়। এরপর তারা একটি মিউজিয়ামে যায়, যেখানে কাল্পেশ একটি ছোট্ট ব্যাগ দেখে বলে এর মধ্যে মানুষ কি বা রাখতে পারে। আজ্জু তখন কাল্পেশকে বলে যে যখন তার কাছে 30 মিনিট থাকবে, তখন সে বুঝতে পারবে এই ব্যাগে কি কি রাখা যাবে। তখন কাল্পেশ আজ্জুকে জিজ্ঞাসা করে যে তার কাছে যদি 30 মিনিট থাকে, তাহলে সেই ব্যাগে কি কি রাখতে চায়।
আজু তা কল্পনা করা শুরু করে। প্রথমে তো আজু এই ব্যাগে তার সব ব্র্যান্ডেড জামা কাপড় ঢোকায়। পরবর্তীতে সে দেখতে পায় এগুলো নিতে গিয়ে সে তার বাবা মার ছবি নিতে পারছে না। তখন সে তার বাবা মার ছবি নেয় এবং তার পাশে নিশার ছবি নেয়। আজুর জীবনটা এমন হয়ে গিয়েছে যে তার কাছে লোক দেখানোর তো সময় আছে, কিন্তু নিজের বাবা মা এবং নিশার কোনো জায়গা নেই তার কাছে, অথচ তাদের জায়গায় তো সবার আগে থাকার কথা ছিল। এই ব্যাপারটা ভেবে আজু তার ভুল বুঝতে পারে, তাই সে নিশার কাছে মাফ চায় এবং নিশাও তাকে মাফ করে দেয়। এখন তাদের হাতে আর মাত্র 3 দিন সময় ছিল এবং তারা দুজন মিলে শেষ এক স্থানে যায়। যাওয়ার আগে আজু তার বাবা মাকে ফোন দেয় এবং জানায় যে তারা 3 দিন পর লখনউতে ফিরে আসবে। এরপর তারা দুজন মিলে হস্টেজ নামের এক স্থানে যায়, যেখানে হিটলার 13 লাখ মানুষকে আটকে রেখেছিল। তবে তাদেরকে সেইভাবে খাবার দেওয়া হতো না, শুধুমাত্র বাঁচার জন্য যতটুকু লাগে সেটুকু খাবারই দেওয়া হতো। আর ঠিক এভাবেই এই 13 লক্ষ লোকের মধ্য থেকে 11 লাখ লোক মারা গিয়েছিল, কেননা এখানে কেউ কোনো সামান্য ভুল করলেও তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হতো। এখান থেকে তারা এমন একজনের কাছে যায় যে কিনা ওই 13 লাখ মানুষের মধ্যে থেকে বেঁচে গিয়েছিল। সে তার পুরো স্টোরিটা সবাইকে বলে, যে আজু এবং নিশার জীবনের সাথেও মিলে যায়। সে বলে যে সে তার স্ত্রীকে মূল্য দিত না, যে ভালোবাসা তার স্ত্রী তার কাছে চাইতো সে ভালোবাসা সে কখনোই তার স্ত্রীকে দেয়নি। আর যখন তারা হিটলারের কাছে বন্দী হয়ে যায় তখন তারা সময়ের মূল্য বুঝতে পারে। তাদের দেখা করার জন্য দিনে মাত্র 1 ঘন্টা সময় দেওয়া হতো, আর ওই 1 ঘন্টাগুলো তার জীবনের সবচেয়ে সুন্দর সময় ছিল। আর এভাবেই সেখানে বন্দী থাকাকালীন সে তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলে। তাই সে এখানে সবার উদ্দেশ্যে বলে যে সবাই যেন তার স্পেশাল মানুষটিকে সব সময় অনেক ভালোবাসা দেয়, কারণ এই জীবনের কোনো ভরসা নেই। এই সকল কথা শুনে নিশা এবং আজু দুজনেই ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে প্রিন্সিপাল আজুর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়ায় এমএলএ নিজে সেখানে চলে আসে এবং স্টুডেন্টদের একটি সারপ্রাইজ টেস্ট নেয় আজুর পড়ানো সাবজেক্টের উপর। এদিকে এই ব্যাপারে না জানা আজু এবং নিশা এমন এক স্থানে যায় যেখানে হিটলার যুদ্ধের সময় লোকজনকে আনতো এবং খুব খারাপভাবে তাদেরকে মেরে ফেলতো। তারা ওই লোকদের কল্পনা করতে থাকে, ফলে নিশার মধ্যে টেনশন বেড়ে যায়। আর ঠিক তখনই হঠাৎই তার মির্গির অ্যাটাক দেখা যায়। এখন আজু সবাইকে বলে যে এটা তার স্ত্রী। নিশার এমন অবস্থা দেখে আজু এবার আর লজ্জা পায় না, বরং সে তার স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ায় এবং পাগলের মতো ছটফট করতে থাকে। শেষ অবধি সে নিশার হাত ছাড়ে না, ফলে আস্তে আস্তে নিশাও ঠিক হয়ে যায়। এই ঘটনার ফলে আমরা এটুকু তো বুঝতে পারি যে আজুর কাছে এখন তার ইমেজের থেকে তার ভালোবাসা বড়, আর এটা সে প্রমাণও করে দেয়। এই ঘটনার পর থেকে সে নিশার সাথেই থাকতো, তাকে খাবার বানিয়ে খাওয়াতো এবং তার অনেক খেয়াল রাখতো, যে ব্যাপারটা দেখে নিশা অনেক খুশি হয়ে যায়। আর এরপর দেখতে দেখতে আজু এবং নিশার বাড়ি ফেরার সময় চলে আসে। ইউরোপ থেকে ফেরার পর নিশার তার মায়ের বাসায় যাওয়ার কথা ছিল, তবে সে আজুকে ক্ষমা করে দিয়ে তার সাথে আবারও শ্বশুর বাড়ি ফিরে যায়। এটা দেখে আজু অনেক খুশি হয়ে যায়। তারা দুজন যখন ঘরে যায় তখন আজুর বাবা মাও অনেক খুশি হয়ে যায়, কেননা তারা বুঝতে পেরেছিল আজু এবং নিশার মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। আজু এখানে বেঁচে যাওয়া ইউরো তার বাবাকে ফেরত দেয়, যা দেখে আজুর বাবা রীতিমতো অবাক হয়ে যায়, কেননা আজু এর আগে কখনো এমনটি করেনি। এদিকে আজু নিশাকে বলে যে সে যখন যা চায় তাই করতে পারে, সে চাইলে চাকরিও করতে পারে। এ ব্যাপারে আজু তাকে সব সময় সাপোর্ট করবে। একথা শুনে নিশা খুশি হয়ে যায়। সে তো এরকমই একজন লাইফ পার্টনার চাচ্ছিল, যা এখন সে আজুর মধ্যেই খুঁজে পেয়েছে। এখন সবশেষে আজু স্কুলে যায়। সেখানে গিয়ে সে প্রিন্সিপাল এবং এমএলএর সামনে বলে যে সে একজন ভালো শিক্ষক কখনোই ছিল না। সে তার স্টুডেন্টদের না পড়িয়ে খেলতে দিত, জালিয়াতি করে মার্ক বাড়িয়ে দিত যাতে করে কেউ ফেল না করে এবং তার সম্মান বজায় থাকে। সে সকলের উদ্দেশ্যে বলে যে হ্যাঁ, সে এতদিন পর্যন্ত একটা মিথ্যা ইমেজ নিয়ে বেঁচে ছিল, তবে সেই 15 দিন ধরে স্টুডেন্টদের অনেক ভালোভাবে পড়িয়েছে। তবে মাত্র 15 দিনে তো এত বছরের পাপ মোছা যায় না, তাই সে নিজেই তার রেজিগনেশন লেটারটি দিয়ে যায়। তখন এমএলএ তাকে জানায় যে সে না থাকাকালীন সে তার সব স্টুডেন্টদের একটি সারপ্রাইজ টেস্ট নিয়েছিল এবং এতে সবাই অনেক ভালো নাম্বার পেয়েছে। এতে করে সে অনেক খুশি, তাই সে এখানে সবার
সামনে আজ্জুর রেজিগনেশন লেটারটি ছিঁড়ে ফেলে। অর্থাৎ এখন থেকে আজ্জু সম্মানের সাথে এই স্কুলে চাকরি করতে পারবে। সে যখন খুশি খুশি বাইরে যায় তখন তার সব স্টুডেন্টরা তার প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে, যে ব্যাপারটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। তখন সেখানে নিসা আসে এবং সে আজ্জুকে নিয়ে বাসায় যায়। আর ঠিক এভাবেই তাদের সমস্যার সমাধান হয় এবং এরপর থেকে তারা দুজন একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর এরই সাথে এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। কাহিনীটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া যারা আমার এবং আমার পুরো টিমের সাথে আরো বেশি কানেক্টেড হতে চান তারা আমাদের ফেসবুক পেজ হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। আপনাদের রিকোয়েস্টেই আমরা এই ব্লগিং পেজটি শুরু করেছি। এখানে আমরা আমাদের ডেইলি লাইফ ব্লগগুলো আপলোড করে থাকি। তাছাড়া ইউটিউবে যেহেতু সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই, তাই আপনারা এই পেজে মেসেজের মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন। আমি এখানে সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সেই সাথে আপনারা সেখানে নতুন নতুন মুভির নামও সাজেস্ট করতে পারেন। আমরা আপনাদের কাঙ্ক্ষিত মুভির এক্সপ্লেনেশন আনার চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজের লিংক কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া ফেসবুকে গিয়ে হন্টিং বাংলা আপু লিখে সার্চ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভির গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।